পাকিস্তানের পর এবার বাংলাদেশকে শিক্ষা দেবার পালা। পাকিস্তানের প্রেমে হাবুডুবু খাওয়া ইউনিসের উস্কানিমূলক কার্যকলাপের ফল ভুগবে এবার বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ শুরু। কিছু বাংলাদেশি পণ্যের আমদানি নিষিদ্ধ করল ভারত। বারবার সেভেন সিস্টার নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে ইউনিস ও তার অনুগামীরা। প্রধান উপদেষ্টার গলায় ধ্বনিত হচ্ছে চীনের সুর, পাকিস্তানের সুর। আর বাংলাদেশের এমন উস্কানিমূলক কার্যকলাপের বিরুদ্ধে এবার অ্যাকশন মোডে ভারত। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু ভারতের মুম্বাই ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ভারতে পাঠাতে পারবে বাংলাদেশ। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ির ল্যান্ড কাস্টম স্টেশন ও ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতো এবং আসবাবপত্র ভারতে রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। ক্ষমতায় বসার পর মোহাম্মদ ইউনিস ভারতের বিরুদ্ধে বিষ উগরে যাচ্ছিল। প্রধান উপদেষ্টা ও তার অনুগামীদের উস্কানিমূলক বক্তব্যে দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের অনেকটাই ফাটল ধরেছিল। কিন্তু ভারতের সহ্য ক্ষমতার পরীক্ষা নিয়ে ভুল করেছে বাংলাদেশ। তারই পরিণাম ভারতে রপ্তানি বন্ধ বাংলাদেশের কিছু সামগ্রীর। আসলে ভারতের হাতে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হবার পর এবার কি বাংলাদেশকে ঢাল বানিয়ে ভারতকে বিরক্ত করতে চাইছে পাকিস্তান? একদিকে অরুণাচল প্রদেশে কিছু জায়গায় নাম পরিবর্তন করে ভারতকে উস্কানি দিচ্ছে চীন, অন্যদিকে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন প্রমাণ করার অপচেষ্টা ইউনিসে। পাকিস্তানের পর এবার কি তাহলে বাংলাদেশকে ট্রেলার দেখাতে হবে? ভারতের স্পষ্ট বার্তা, ডোন্ট টেক ইন্ডিয়া ফর গ্রান্টেড, নিউ ইন্ডিয়া উইল নট টলারেট এনি টেররিস্ট অ্যাক্টিভিটি। তাই বর্তমান পরিস্থিতিতে স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের এই নিষেধাজ্ঞা কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ইউনিসের প্রশাসনের ব্যর্থতায় দেশটিতে যদি সন্ত্রাসবাদীরা কার্যকলাপ চালায় তাহলে ভারতের অবস্থান কি হওয়া উচিত তা নিয়ে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ে দুজন বিশেষজ্ঞ। রয়েছেন চীনা ভাষায় বিশেষজ্ঞ শিক্ষাবিদ দেবাশিস চক্রবর্তী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ। নমস্কার। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। আর চক্রবর্তী বাবু, আপনার কাছে আসি। দেবাশিস বাবু, মোহাম্মদ ইউনিস ও ওনার অনুগামীরা বিগত কয়েক মাস ধরে বারবার নর্থ ইস্টকে টার্গেট করে উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন, সেটা দেশের ভেতরে হোক বা দেশের বাইরে গিয়ে। আমরা দেখেছি বিদেশে গিয়ে উনি এই ধরনের বক্তব্য রেখেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে এই যে ভারত বিরোধী জিগিরকে যেভাবে উস্কানি দেওয়া হয়েছে তাকে মাথায় রেখে বাংলাদেশের পণ্য আমদানিতে ভারত যে নিষেধাজ্ঞা জারি করলো তা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? নমস্কার সবাইকে। দেখুন, সাম্প্রতিককালে যে ঘটনাগুলি আমরা দেখছি বিভিন্ন প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়াতে, এগুলো নিয়ে আমরা আজকাল সব ভারতবর্ষে আমরা মোটামুটি জানি কি হচ্ছে বাংলাদেশে এবং ভারতের মনোভাব বাংলাদেশ সম্পর্কে কি, সেই ব্যাপারটা নিয়ে একটু ধোঁয়াশা ছিল, আধো আধো একটা ব্যাপার। তো গতকাল যে ডিজিএফএ, ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড, ডিজিএফটি, যে নোটিফিকেশন বেরিয়েছে, তারপর আমার মনে হয় যে সবার কাছেই একটা স্পষ্ট ধারণা হয়ে গেছে যে ভারত সরকার আসলে কি চাইছেন এখন। দেখুন, সাবেক যে সরকার ছিল বাংলাদেশে, সে আওয়ামী লীগের সরকার ছিল। শেখ হাসিনা ছিলেন ওই সরকারের প্রধান। এটা সর্বজন বিদিত যে ভারত সরকার, সে কংগ্রেসেরই হোক বা বর্তমানে যে বিজেপি সরকার, প্রত্যেকেরই একটা নমনীয় মনোভাব ছিল আওয়ামী লীগের উপর। যেহেতু 1971 সালে আওয়ামী লীগের তত্ত্বাবধানে শেখ মুজিব ভারতের সহায়তায় মুক্তিযুদ্ধ বিজয়ী করেন এবং তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন। তো সেই দিক থেকে আমাদের এই এত অঞ্চলে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়ের যারা বাঙালিরা আছে বা আমাদের সবারই অল্প বিস্তর কিন্তু
আওয়ামী লীগের বা শেখ হাসিনার ওপর একটা সফট সিম্পেথি কিন্তু আমাদের আছে। তো 2024-এর জুলাই মাসে যে প্রেক্ষাপটে ওই সরকারটা পরিবর্তন হয়, সেটা কিন্তু শুধুমাত্র হাসিনার অপশাসন বা এগুলো নয়, তার সাথে ছিল তীব্র ভারত বিরোধী একটা মনোভাব কাজ করছিল, এবং দুটো একসাথে হয়ে এই বিশাল একটা রূপ ধারণ করে। এবং যিনি এসে বসেন মোহাম্মদ ইউনূস, উনি নোবেল পুরস্কার উনি পান। তিনি বাংলাদেশের যে কিছু কিছু ওনার যেটা ছিল গ্রামীণ ব্যাংকিং, একটা মাইক্রো ফিন্যান্স নিয়ে, একটা মাইক্রো ব্যাংকিং নিয়ে একটা বিশাল কাজ করেছেন, এবং সেটাও একটা ওনার এত নাম ডাকের একটা ব্যাপার। তো উনি ওনার এগেইনস্টে কিন্তু একটা ক্রিমিনাল কেস চলছিল ওই সময়, এবং আমরা জানি যে উনি তৎকালীন সময়ে এই কেসটা যখন হয়, এবং হয়তো বা ওয়ারেন্ট ফরেন্ট ছিল, উনি দেশ থেকে পালিয়ে যান এবং ফ্রান্সে বা অন্য কোথাও। তো যখন ভারত বিরোধী বা হাসিনা বিরোধীর যে এটা শুরু হয়, তো কাউকে না কাউকে তো মানে উনি যখন বেরিয়ে গেছেন, কাউকে না কাউকে বসাতে হবে। তো ওরা মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসেন। তো পরিষ্কার যে যাদের হাত ধরে উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, ওরাও ভারত বিরোধী। তো উনি ভারত বিরোধী হবেন, এটা তো খুব স্বাভাবিক, নয়তো তো উনি যে এটা পেয়েছেন এটাকে কন্টিনিউ করতে পারবে না। এবার মুশকিল হচ্ছে যে ওরা ভারতকে ঠিকভাবে মাপতে পারেনি। হ্যাঁ, তো এই যে ভারতবর্ষের আশেপাশে যে ছোট ছোট দেশ আছে, সাম্প্রতিককালে ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখে, ইভেন আপনি মালদ্বীপ বলুন, শ্রীলঙ্কা বলুন, নেপাল বলুন, পাকিস্তান তো আছে, বাংলাদেশ, ওরা কিন্তু ভারতের যে অর্থনৈতিক উত্থানটাকে কেউ খুব একটা ভালোভাবে ডাইজেস্ট করতে পারছে না। এবং ওরা একটা ভাবে যে আমাদের সাবকন্টিনেন্টে আমাদের ছাড়া তো ভারতীয় হবে না, কারণ কি পাশেই চীন আছে, এরা ভারত যদি আমাদের উপরে একটু দাদাগিরি করে তাহলে আমরা চীনের কাছে চলে যাব। এই ধরনের একটা ব্ল্যাকমেলিং পলিটিক্স কিন্তু ওরা করতো। আচ্ছা, যেটা আপনি মালদ্বীপ দেখুন, শ্রীলঙ্কা দেখুন, পাকিস্তান তো একদম ওপেনলি এবার দেখলেনি। এখন মালদ্বীপ আর শ্রীলঙ্কা তো বুঝে গেছে, হ্যাঁ, তাদের কাছে স্পষ্ট ভারতের অবস্থান স্পষ্ট। বাংলাদেশের কাছেও স্পষ্ট, কারণ আমরা যেটা দেখছি, আমরা যে সোশ্যাল মিডিয়াতে, বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে আর কিছু সরকারি যে নোটিফিকেশন হয়, এগুলোতে এদের কাছেও স্পষ্ট। কারণ ওরা উনি মোহাম্মদ ইউনূস বা তার মাহফুজ আলম, এরা যা করছে সবাই যে এটাকে মেনে নিচ্ছে তা না, কারণ আমিও ওদের সোশ্যাল মিডিয়া ফলো করি, আমি দেখেছি যে এটার বিরোধী কণ্ঠ কিন্তু এখন শোনা যাচ্ছে। এবার ভারতবর্ষ তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের এরকম বিভিন্ন রকম এই যে র্যাপ উল্টাপাল্টা করছে, এটা নিয়ে বাংলাদেশকে খুব একটা ভারত উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু সেরকম কিছু করেনি, সতর্ক করেছে। এখন মোহাম্মদ ইউনূস কি করছেন, উনি খেলছেন, এবং মোহাম্মদ ইউনূস শুধু একা খেলছেন না, এটার মধ্যে খেলাচ্ছে মোহাম্মদ ইউনূসকে চীন এবং আমেরিকা। কারণ আমি দেবাশিস বাবু আপনার এই বিষয়টাতে আসবো, কারণ ইউনিসের সুরে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের সুর, আমরা ইউনিসের সুরে চীনের সুর দেখতে পাচ্ছি, বা আর অন্য কোনো দেশের শক্তিধর রাষ্ট্রের সুর দেখতে পাচ্ছি। কারণ ইউনিস কার শক্তিতে এই ধরনের উস্কানিমূলক কার্যকলাপ বলুন বা বক্তব্য বলুন রাখছে, সেগুলো আমরা অবশ্যই আলোচনায় আনবো। কিন্তু এই যে তার আগে ডক্টর চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর চন্দ্র, এই যে ভারত বিরোধী জিগির, যা আমরা সেই 5ই আগস্ট থেকে বা তারও আগে থেকে আমরা শুনছিলাম, এবং তা একটা বিরাট আকার ধারণ করে এই অন্তর্বর্তী সরকারের আমলে, এবং তা ধীরে ধীরে স্পষ্ট হয় যে কেন এই ভারত বিরোধী জিগির, এবং যেটা আওয়ামী লীগের মানে সেই 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর বা সরকার পতনের পর থেকে আমরা ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে পারি যে কেন এই ভারত বিরোধী জিগির তোলা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানকে অপারেশন সিন্দুরের মাধ্যমে একটা যোগ্য শিক্ষা দেবার পর এবার কি তাহলে বাংলাদেশের পালা, বা এই যে নিষেধাজ্ঞা বাংলাদেশি পণ্যের উপর করা হলো, তা কিভাবে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বর্তমান পরিপ্রেক্ষিতে, কিভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? দেখুন, বাংলাদেশের যে ঘটনাটা, যে কোনো দেশে, গণতান্ত্রিক দেশে 100% লোক কিন্তু কোনো দলের পক্ষে থাকে না। বাংলাদেশে শেখ হাসিনার বিপক্ষে যারা ছিল তাদেরকে উস্কে দিয়ে মেটিকুলাসলি প্ল্যান, এই কথাটা বলেছিলেন মোহাম্মদ ইউনূস যখন আমেরিকায় গেছিলেন। মেটিকুলাসলি প্ল্যান করে সবাইকে এক জায়গায় জড়ো করে, যারা বিরোধিতা করেছিল, করে ওরা এটা করেছে, এবং এটার পেছনে আন্তর্জাতিক যে চক্রান্ত ছিল এটা জলের মতো পরিষ্কার।
বাংলাদেশে প্রচুর লোক ভারতের পক্ষে আছে, ভারতে সেবা নিতে আসে, হসপিটালের সেবা নিতে আসে, ভারতে ঘুরতে আসে, ভারতে পড়াশোনা করতে আসে, বিভিন্ন কাজে ভারতে আসে। কিন্তু যেই সরকারটা ছিল সেটা ছিল ভারতের বন্ধু সরকার। এটাকে সরিয়ে দিয়ে এখন নিয়ে এসছে এমন সরকার যে ভারতের, যেহেতু ভারতের বন্ধু সরকার চলে গেছে, ন্যাচারালি যারা আসবে তারা ভারতের বিপক্ষেই থাকবে। এখন যেটা হচ্ছে মোটামুটি বলতে পারেন পাল্টাপাল্টি। ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছিল, ওরা আমাদের যে বাংলাদেশের উপর দিয়ে যে আমাদের ত্রিপুরা আসামের যে গাড়িগুলো আসে তার উপরে ট্যাক্স চাপিয়ে দেয় 1.8 টাকা পার কিলো, এরকম একটা কিছু হিসাবে ট্যাক্স চালিয়ে দেয়। এরপর ভারতকে আজকে দেখলাম গতকাল কয়েকটা সামগ্রীর উপর কয়েকটা সামগ্রী, মানে যে সামগ্রীগুলিতে বাংলাদেশ 80% বেশি রপ্তানি করে সেগুলোর উপর ভারত মোটামুটি ভাবে নিষেধাজ্ঞা জারি করে ঘুরিয়ে একদম। এইভাবে চললে বাংলাদেশের যে এখন অবস্থা, আর্থিক অবস্থা, রেমিটেন্স এবং পোশাকের যে রপ্তানি, এইটাই ছিল বাংলাদেশের আয়ের সবচেয়ে বড় উৎস। সেখানে একটা বিরাট বড় ধাক্কা খেলো। রেমিটেন্সের আয় আগের মতো নেই। আর এখন দেখতে পেলাম প্রায় বস্ত্রশিল্প পুরোটাই বোধহয়, এখানে ব্যাপার আছে, বস্ত্র শিল্পের যে কাঁচামাল তুলা সেটাও ভারত থেকে যায়, আবার যে তৈরি করার পর গার্মেন্টস সেটাও ভারতে বিক্রি হয়। ফলে এইটা কিন্তু এমন নয় যে বস্ত্র শিল্পটা রপ্তানিটা ধাক্কা খেল, আমদানিও ধাক্কা খেল, কারণ তুলা তো আনতে পারবে না, সুতো আনতে পারবে না। তার মানে আমি যে কাপড়টা তৈরি করব তার যে কাঁচামাল, সে কাঁচামালটা ভারত থেকে যেত প্রচুর, প্রায় 40% কাছাকাছি। এখান থেকে মানে তুলোটা যেত, সেখানে সুতো হয়ে আবার সেটা ভারত সুতো আসতো, সুতো কিছু সুতো তৈরি করতে পারতো না ওরা, ভারতে সস্তা তৈরি করতে পারতো, ফলে ওরা সুতোও নিত, তুলো তো নিতই। এখন যাওয়া আসা সুতোও বন্ধ, তুলাও বন্ধ, এবং তৈরি যে পোশাক এটাও বন্ধ। তার সাথে সাথে বিভিন্ন ফলের যে জুস তৈরি করে সে জুসের কাঁচামাল ভারত থেকে যায়। বাংলাদেশে ফলের বাগান নেই, বাংলাদেশে এত ফলের এত ইয়ে নেই, এবং ওদের যে বলে আসবাবপত্র মূলত যেটা কাঠ দিয়ে তৈরি করে, প্লাস্টিক তৈরি, কাঠ তো বাংলাদেশে নেই, পুরোটাই তো বন মানে বন বলতে কিছুই ওরা রাখেনি। দেখা গেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে যে কাঠগুলো আসতো এগুলি বাংলাদেশে এসে রপ্তানি করতো ভারতবর্ষে, মানে ঘুরপথে চীন বা অন্যান্য বিক্রি করতো এগুলো, তো এগুলি বন্ধ করে দিল। অর্থাৎ আপনি যদি কাউকে শেখাতে চান যে তুমি আমার সাথে শত্রুতা করো, এটা দুটো জিনিস, ফরেন পলিসির দুটো জিনিস হয়, একটা হলো আপনার সফট ওয়ার, একটা হার্ড ওয়ার। সফট ওয়ার হলো গিয়ে কথাবার্তার মধ্য দিয়ে, বাণিজ্যিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, এগুলো দিয়ে হয়, কূটনৈতিক ভাবে যেটা মানে ভদ্রভাবে হয়। এখন এটা চলছে বলতে পারেন সফট একটা চলছে, দেখা যাক কতদূর বাংলাদেশ নিতে পারে। আমি আবারও বলবো, এখানে বাংলাদেশের যে জনসাধারণ তারা সবাই কিন্তু ভারত বিরোধী না, প্রচুর লোক ভারতের পক্ষে। এবং রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটলো, যে দেখলাম আওয়ামী লীগ যাকে ব্যান করেছে, গত দুদিন যাবৎ রাস্তায় ওরা প্রচুর মিছিল মিটিং করতে শুরু করেছে, এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে পুলিশ ও মিলিটারি সেভাবে কিছু করছে না। সে বিষয়টা তো আমরা অবশ্যই এটা তো অবশ্যই আসবো, যে বাংলাদেশের মধ্যে যে গণতান্ত্রিক, তবে এটা এই রপ্তানি আমদানি বন্ধ হলে যেটা হবে, বাংলাদেশের প্রচুর লোক কাজ হারাবে, প্রথম কথা, খাবারের দাম বেড়ে যাবে, এবং সবচেয়ে বড় কথা কাজ হারালে, শিল্প কারখানা বন্ধ হয়ে গেলে বাংলাদেশ এখন খুব একটা ভালো স্থিতিতে নেই। কিন্তু গতকাল দেখলাম ভারতের যে বৈদেশিক মুদ্রা ভান্ডার, এটা সর্বোচ্চ আয়ে পৌঁছেছে। মুদ্রা ভান্ডারের যে আমাদের যে বিদেশি মুদ্রার যে সঞ্চয়, সেটা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে, আর বাংলাদেশে আস্তে আস্তে রেকর্ড হারে কমার দিকে যাচ্ছে। পাকিস্তানে তো কিছুই নেই, পাকিস্তান IMF $100 বিলিয়ন দিল, এইটা কয়দিন চলবে, হার্ডলি 15-20 দিন। বাংলাদেশে এখন সেই দিকেই যাচ্ছে। দুঃখজনক ঘটনা হলো ভারত সব পরিবর্তন করতে পারবেন, প্রতিবেশী তো পরিবর্তন করতে পারবেন না। এমনই কপাল ভারতবর্ষের, পশ্চিম দিকে পেয়ে যায় পাকিস্তানকে, পূর্ব দিকে বাংলাদেশ, এখন মায়ানমার, কি অবস্থা দেখুন মায়ানমারে, উত্তর দিকে চীন। কেন জানি না এই তিনটে দেশই বা চারটে দেশেই ভারতের সাথে অম্ল মধুর সম্পর্ক।
সেই সম্পর্ক আগামী দিন কোন দিকে গড়ায় সেটা তো অবশ্যই, সেই নজর তো সেটা আমাদের শুধু নয়, গোটা বিশ্বেরই আছে। কিন্তু একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে যে আমরা যখন পাকিস্তানের ব্যাপারটা দেখলাম, যে অপারেশন সিন্দুর বলুন বা পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের এই যে সংঘর্ষ বা সংঘর্ষ বিরতি, পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের সবাই জানে পাকিস্তানের যে মানে শক্তি বা অ্যাডমিনিস্ট্রেশন সেনাবাহিনীর হাতে আছে, সরকার নামকা অবস্থায় শুধু সেখানে থাকে। এখন পাকিস্তানি সরকার, সেনাবাহিনী, তাদের সবার কিন্তু কথার সুর কিন্তু এক, সে যেটাই বলছে একই সুরে কথা বলে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই যে বিগত কয়েক মাস ধরে আমরা দেখছি যে মোহাম্মদ ইউনিস যেভাবে উস্কানিমূলক বা ভারত বিদ্বেষের যে একটা উদাহরণ উনি রেখে যাচ্ছেন, সেটা কিন্তু সেনাবাহিনীর যারা রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী, তাদের কণ্ঠে কিন্তু সেরকম ভাবে শোনা যাচ্ছে না। এবং বাকি যে রাষ্ট্রপতি আছেন ওনার কণ্ঠেও কিন্তু ভারত বিদ্বেষ কোনো সেইভাবে শোনা যাচ্ছে না। এখন মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নির্বাচিত সরকারের কোনো প্রধানমন্ত্রী নন কিন্তু। তাহলে ওনার বক্তব্যটাকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত এই মুহূর্তে, এবং দেওয়া উচিত? পাকিস্তানের সেনাবাহিনীর কথা বললেন, পাকিস্তানের যে সেনাবাহিনী ক্ষমতা আর বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতার মধ্যে অনেক পার্থক্য আছে। একদম। যখন দেখলো যে অপারেশন সিন্দুরে কি করতে পারে ভারত, পাকিস্তানের ডিজিএফআই দৌড়ে গিয়ে বলল যে থামাও, বাঁচাও আমাকে। পাকিস্তান আগে দৌড়ে গেছে আমেরিকাকে, আমেরিকা ভারতকে চাপ দিয়েছে। তো সবাই তো পৃথিবী দেখতে পেলো যে কি অবস্থা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। অত বড়টা সেনাবাহিনী, বিশাল বিশাল, তারা বলেছিল এই আছে সেই আছে, এবং সবাই মানতো এটা বিশাল শক্তিশালী বাহিনী, প্রায় পৃথিবীতে 12 না 13 নম্বর শক্তিশালী। রেটিং করেছিল পৃথিবীতে বোধ হয় ভারত 5 নাম্বার কি 4 নাম্বারে আছে, পাকিস্তান 14 কি 15 নম্বর আছে। খারাপ না কিন্তু, খারাপ না কিন্তু, র্যাঙ্কিং খারাপ না। 150টা দেশের মধ্যে 15তম থাকাটা, 15 আরো আগে বোধ 12 বা 13 নম্বর, এটা কিন্তু র্যাঙ্কিং 12, এটা র্যাঙ্কিংটা খারাপ না কিন্তু। ভারত বোধ 3 কি 4, মানে আমেরিকার আসে, চীনের পরই ভারত 4। র্যাঙ্কিং খারাপ না, কিন্তু 12তম দেশ সামরিক বলিয়ান পৃথিবীতে যেই মাঠটা খেলো, আমরা সবাই দেখলাম এটা। এরপরে যদি বাংলাদেশ বোধহয় প্রথম 50-এও নাই। এখন বাংলাদেশ যদি এটা ভাবে যে ভারত লড়তে যাবে এই মুহূর্তে, তাহলে তো আমি বলবো সুইসাইড করবে। কেউ সুইসাইড করে ইচ্ছা থাকে না, তাহলে সেখানেই প্রশ্নটা, যে বাংলাদেশ যদি সেটা বুঝে থাকে, বাংলাদেশের মানে বুঝেছে, বাংলাদেশের কিছু বলছে না, চুপ করে গেছে। না, চুপ করে গেছে, কিন্তু তাহলে সেনাবাহিনী অবশ্যই সেনাবাহিনী কিছু বলছে না। তাহলে সেখানেই বলছি, সেখানে যেটা দেবাশিস বাবু আপনি বলছিলেন যে মোহাম্মদ ইউনিস কার সুরে কথা বলছে। দেখুন, সাম্প্রতিককালে আপনি যেটা পাকিস্তানে দেখেছেন বা ভারতে বাংলাদেশে দেখছেন, আপনি এটাকে এভাবে দেখতে হবে যে এখন যে জিও পলিটিক্স খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, ঠিক আছে? এই যে হামলা, হুজ্জতি, এগুলোর দুটো কারণ, একটা হচ্ছে জিও পলিটিক্স আর একটা হচ্ছে ধর্মান্ধতা। আপনি পাকিস্তানও দেখুন যে ওরা জানে যে ইন্ডিয়ার সাথে পারবে না। জেনারেল বাওজা, যে রিটায়ার্ড ফর্মার আর্মি চিফ, উনি বলেছিলেন একটা ইন্টারভিউতে যে ইন্ডিয়ার সাথে আমাদের লড়ার মতো ক্ষমতা নেই, ঠিক আছে? বাংলাদেশ এটা আরো ভালো করে জানে একদম। হ্যাঁ, এবার মানে বাংলাদেশ বলতে আমরা এখানে বাংলাদেশের সেনাবাহিনী ভালো করে জানে, বাংলাদেশের রাষ্ট্রপতি জানে, বাংলাদেশের সাধারণ জনগণ জানে, কিন্তু মোহাম্মদ ইউনিস কি জানে না? সবাই জানে। এবার ঘটনা হচ্ছে কি জানেন তো, এই যে ঝামেলাগুলো হচ্ছে এর একটা কারণ হচ্ছে ধর্মান্ধতা, উগ্র ধর্ম নিয়ে উল্টোপাল্টা মৌলবাদ। 2 নম্বর কারণ হচ্ছে ভারতের অর্থনৈতিক তীব্র গতিতে উত্থান, যেটা চীন একদমই পছন্দ করছে না। এবং যখন একটা দেশ, ভারত যদি অর্থনীতিতে এরকম ভাবে জিডিপি দেখাচ্ছে, IMF 6.8 গিয়ে দাঁড়াবে, যেখানে চীনের প্রেডিক্ট করেছে 4.3, ভারত যদি এভাবে তীব্র গতিতে ওপরে উঠতে থাকে তো এটা চীনের জন্য ভালো হবে না। তো চীন চাইবে কি, চীন শুধু নয় বা অন্য মহাশক্তিধর কিছু দেশ আছে, ওরা চাইবে যে ভারত যাতে এরকম ভাবে তীব্র গতিতে ওর অর্থনৈতিক বিকাশ না হয়। তো এটাকে থামাতে গেলে কি হবে, ইন্টারনাল পলিটিক্সে একটু ডিস্টার্ব করতে হবে, ল অ্যান্ড অর্ডারে ইয়ে করতে হবে। আর আপনি যখন যুদ্ধ, এবং পার্শ্ববর্তী দেশগুলোকে দিয়ে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে হবে। এক্স্যাক্টলি। তো এগুলোই হচ্ছে। এবার দেখুন, মোহাম্মদ ইউনূস সব জানেন, একজন শিক্ষিত ব্যক্তি, উনি সব জানেন। উনি কিসের জোরে করছেন এটা সহজেই অনুমান করা যায় যে এটা বিদেশি শক্তি দ্বারা উনি চালিত হচ্ছে। সেটা চীন হতে পারে, সেটা আমেরিকা হতে পারে, কিংবা অন্য কোনো দেশ হতে পারে। মূল উদ্দেশ্য ভারত যেভাবে এগোচ্ছে সেটাকে স্তব্ধ করে দেওয়া। এবং আজকাল
জিওপলিটিক্স নিয়ে যেরকম হয়, আগে কিন্তু এই জিওপলিটিক্স নিয়ে এত আলোচনা হতো না, এতটা হতো না। এখন দেখা যাচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এসে ইন্টারফেয়ার করছে, ও এটা বলছে, এ কমিট করছে, ও এটা করছে, এদিকে নর্থ কোরিয়া সৈন্য পাঠিয়ে দিচ্ছে রাশিয়াতে, মানে অদ্ভুত একটা খেলা চলছে। আবার সবাই বলছে যুদ্ধ দিয়ে কিন্তু কিছু হয় না, আবার এটাও বলছে আবার যুদ্ধ যদি না চলে তাহলে যারা অস্ত্র কারবারিদের আবার পকেট ফুলবে না। তো অনেক ব্যাপার সেপার আছে। তো আমার মনে হয় যে বাংলাদেশ যেটা করছে এটা পুরোপুরি চীনের দ্বারা প্রভাবিত হয়ে সেটা করছে। কেন বলছি যে বাংলাদেশের, আমি যেহেতু চীনা ভাষা নিয়ে অধ্যয়ন করি বা ওই চাইনিজ মিডিয়াগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার স্টেট স্পন্সর মিডিয়া, ওদের তো সোশ্যাল মিডিয়া বলে কিছু, স্টেট কন্ট্রোল মিডিয়া। হ্যাঁ, স্টেট কন্ট্রোল মিডিয়া। তো ওখানে আমরা দেখেছি সিজিটিএন বা ফিনিক্স টিভি বা চায়না ডেইলি, রেনমিন রিপাও, এরকম গুলোতে দেখা গেছে এরা কিন্তু পাকিস্তানের সম্বন্ধে যেরকম সিম্পেথাইজ, বাংলাদেশ সম্বন্ধে সেরকম। শুধুমাত্র চাইনিজরা নয়, বাংলাদেশিরা, আর আমি চাইনিজ বলবো না, সিসিপি, কারণ পুরো চায়না তো এরকম নয়, চায়না গভর্নমেন্ট না, ওই যেটা কমিউনিস্ট পার্টি অফ চায়না, এরকম একটা ইয়ে। কারণ কি ইন্ডিয়ার সাথে দুর্বল বলছেন আপনি, পাকিস্তানের প্রতি দুর্বল, বাংলাদেশের প্রতি। কারণ কি এখানে যদি সেগুলো কথাবার্তাতে বোঝা যায়, হ্যাঁ, এরা যদি উত্তর পূর্বাঞ্চল এসব নিয়ে বলছে, এগুলো কি মোহাম্মদ ইউনিসের কথাটা কিরকম আপনাকে বুঝতে হবে। উনি কিন্তু স্পন্টেনিয়াস ফ্রিকুয়েন্টলি একই কথা বলছেন, যেটা চীনে গিয়ে বলেছিলেন যে আমার এখানে ব্যবসা করলে তুমি ইন্ডিয়ার নর্থ ইস্ট ল্যান্ডলক, ওখানে তুমি ব্যবসা করতে পারবে, এবং যেহেতু ওনার ওই অটোবি বা বিভিন্ন রকম প্রোডাক্টগুলো এখানে বিক্রি হচ্ছে, সিমেন্ট টিমেন্ট, তো বলেছে এখানে থেকে মালটা যাবে, কারণ তো ইন্ডিয়া তো সেরকম হার্ড অ্যাকশন নেয়নি, তো ধরে নিয়েছে যে এখানে যাবে, তুমি তোমার প্রোডাক্ট তো ভালোভাবে যাবে। এবং এটা মনে রাখবেন যে নর্থ ইস্টের উপর ভরসা করে বাংলাদেশে কিছু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠেছে নর্থ ইস্ট মার্কেটের উপর। তো এইগুলো মোহাম্মদ ইউনূস এটা ভাবতে পারেনি যে বর্তমান ভারত সরকার অনেকটা এই ধরনের স্ট্যান্ড নেবে। সেটাই এখন অন্যের ব্যবসা করাতে গিয়ে নিজের দেশের যে পণ্য নিষেধাজ্ঞার কোপে পড়ল ভারতে, আপনি কি মনে করেন এই জায়গাটাতে, এই যে উগ্র মৌলবাদের প্রতি যেটা নরম মনোভাব, আর অন্যদিকে পাকিস্তানের সাথে একদম খুব দহরম মহরম, বর্তমান সরকার যেভাবে উগ্র মতাদর্শ ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে, ভারতের জন্য সেটা কতটা উদ্বেগজনক? মানে চীন তো আছে, এবার চীন আমরা সরাসরি ইনভলভ হয়নি, কিন্তু পাকিস্তানের সঙ্গে যখন ভারতের এই সংঘর্ষ হলো তখন কিন্তু চীন সরাসরি ইনভলভ হয়নি। আমরা বাংলাদেশের জন্য চীন কত, দীপেনবাবু আমি এখানে একটু আপনাকে ইয়ে করছি, চীন সরাসরি ইনভলভ হয়নি আপনি এটা বলতে পারেন না। চীন সরাসরি ইনভলভ ছিল কি করে, এই যে যত আপনার ওদের যে অস্ত্র ভান্ডারের 90% হচ্ছে চাইনিজ অস্ত্র, ঠিক আছে। এবার 7 তারিখ রাতে এই ঝামেলাগুলো হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস যেমন বিভিন্ন খবর ফলো করে প্রকাশ করেছে, চায়নাও করেছে। 5টা রাফেল ফেলে দিয়েছে, আচ্ছা, হিউজ মিলিটারি ড্যামেজ হয়েছে, আচ্ছা, এগুলো লিখছে স্টেট স্পন্সর, স্টেট কন্ট্রোল মিডিয়া, কিন্তু আপনি এটাকে মানে ওদের মাউথ পিসই বলতে হবে, একদম মাউথ পিস, ঠিক। ওখানে লিখছে সোর্স কি অ্যাকর্ডিং টু পাকিস্তান আর্মি। ওকে, এটা দিয়ে আপনাকে কি বোঝাচ্ছে? টোটালি মানে সেই একই ভাষা বলছে, পাকিস্তান আর আর্মির ভাষা বলছে, ওরা বলছে স্টেট কন্ট্রোল মিডিয়া অফ চায়না। এক্স্যাক্টলি, ওকে, ঠিক। তাহলে সেই সুরই, একই সুর আবার এদিক দিয়ে ধ্বনিত হচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে, ধ্বনিত হচ্ছে বাংলাদেশে যারা এখন দেশ চালায় তারা কি বাংলাদেশের নাগরিক না দ্বৈত নাগরিকত্ব? বাংলাদেশ ডুবলো কে বাঁচলো ইউনিসের কি? মোহাম্মদ চলে যাবেন আমেরিকায়, ওনাদের যতগুলি মন্ত্রী বা রাজা ম্যাক্সিমাম দ্বৈত নাগরিক, আমেরিকা খলিলুর রহমান থেকে সবাই দ্বৈত নাগরিক, বাংলাদেশের নাগরিক, আমেরিকারও নাগরিক। আর আরেকটা কথা বলে রাখি, এখানে আমার এখানে একটু অন্যরকম অবজারভেশন আছে। এই যে সেন্ট মার্টিন নিয়ে যে কাণ্ডটা এখানে হচ্ছে, একটা করিডোর, এটা চীন ভালো নজরে দেখছে না। কারণ এখানে এটা আমেরিকা যাদের সঙ্গ দিয়ে করাচ্ছে, করে আমেরিকাটা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে। এটা কন্ট্রোল করে যে রাখাইন রাজ্যটা, যেখানে চীনের একটা বন্দর আছে, যেখানে পাইপলাইন করে চীনে গ্যাস যায়, পেট্রোল যায়, ভারতের একটা বন্দর আছে কালাদিন প্রজেক্ট। ফলে চীন কখনোই চাইবে না এর 100 বা 200 কিলোমিটারের মধ্যে আমেরিকার কোনো উপস্থিতি থাকে, কারণ চীনের প্রধানত প্রতিদ্বন্দ্বী কিন্তু আমেরিকা, ভারত না। ভারতের প্রতিদ্বন্দ্বী চীন, কিন্তু আমেরিকার রাশিয়ার সাথে এখন ইউক্রেন যা অবস্থা,
রাশিয়া অর্থনৈতিকভাবে এখন অনেক দুর্বল হয়ে গেছে, সামরিকভাবে এখন সেই শক্তি তার কম মানে অনেক কিছু খরচ হয়ে গেছে, তৈরি করতে টাইম লাগবে, শক্তি আছে, ক্ষয় হয়েছে, প্রচুর ক্ষয় হয়ে গেছে, বিশেষ করে ওদের মিলিটারি ক্ষয় হয়েছে প্রচুর, ওদের পপুলেশন কম। তো এখন যেটা ইউনিস খেলতে চাইছে যে ভারতের বিরোধিতা করার মতো কোন শক্তিকে ধরলে আমি একটু খেলতে পারবো ভারতের সঙ্গে, সে চীনকে ধরেছে আর নিজে আমেরিকা থেকে এসছে, এবং আমেরিকায় বলছে মেটিকুলাসলি প্ল্যান্ড। আমেরিকার নাকি 3 বছর চেষ্টা ফেলা হয় যে পরিষ্কার করুন সব, আমি বানি কিছু বলছি সবই দেখতে পাবো, কিন্তু এখন এই জায়গাটাতে এই যে জায়গাটায় সেন্ট মার্টিন, এইটা নিয়ে এখন প্রায় 4-5টা খেলোয়াড় চলে এসছে। প্রথমত জায়গাটা বাংলাদেশের, এখানে বলছে মানবিক সহায়তা দেবে আরাকান আর্মিকে, কিন্তু এখনো পর্যন্ত একটা মায়ানমার গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টকে ডককে যদি আমি একটা বিদ্রোহীকে দেন মায়ানমার গভর্নমেন্ট মেনে নেবে না, ফলে মায়ানমার গভর্নমেন্টের সাথে বাংলাদেশের শত্রুতা হবে, বাংলাদেশের পাশে থাকবে আমেরিকা, মায়ানমার সব 90% অস্ত্র দেয় চীন, চীন এটা মেনে নেবে না। আর এই 4টে যে চীন, আমেরিকা, বাংলাদেশ আর মায়ানমার যখন এরকম করবে ভারতের নাকের সামনে, যেখানে ত্রিপুরা মিজোরাম অবস্থিত, তো ভারতে তো স্বার্থ আছে কিছু, তাই না? ভারতও সেখানে খেলতে চাইবে, তার মানে এই জায়গাটাকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে করে ভারত এবং চীনকে এখানে আটকে রাখার চেষ্টা হচ্ছে। আমার যেটা সেটা ইউনিসের সাহায্যে আমেরিকা করছে আপনি বলছেন, এবং সেটা শেখ হাসিনা বলেও গেছেন সেন্ট মার্টিনেজ দিয়ে দিলে তাহলে হয়তো গোরা সাহেব বলেছিল, গোরা হোয়াইট কালার পিপল, গোরা সাহেব বলেছিল কথাটা। হ্যাঁ, শেখ হাসিনা কিছু সীমাবদ্ধতা ছিল, উনি যে ইলেকশন গুলো করেছিলেন সেটা সর্বগণ গ্রাহ্য ছিল না, এটা কিন্তু ঘটনা, যার জন্য এরকম একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু ভারতকে এখন মানে দুই দিকেই এই ধরনের ভারত বিরোধী শক্তি বসে গেছে, এবং যারা কিনা দেশের লোক কি বলছে তার থেকে তাদের যে প্রভু যারা বসিয়েছে তাদের অঙ্গুলি হেলনে চলছে বলে দেশের ভালো হবে কোনটা করলে খারাপ হবে সেটা ওরা দেখছে না, দেশের কথা তাদের চিন্তা নেই। এখন ভারত যেটা করছে, সবাই আমরা জানি যে আপনি অস্ত্র কিনুন, আপনি যাই কিনুন, একটা জিনিস সবার আগে লাগে, সেটা হলো খাদ্য। পেটে না থাকলে আবার কোনো কিছু হবে না। এখন ভারত সফট হিট করছে সোজা ভাষায়, যে তুমি যদি আমার সাথে এরম খেলা খেলো, এই ধরনের বিরোধিতা করো। আমরা শুনতে পাচ্ছি লালমনিরহাট যেটা উপর দিকে আছে, সেখানে নাকি চীনকে বা পাকিস্তান বিমানবন্দর দেওয়ার কথা বলছে, সেখানে সেই বিমান ঘাঁটিটাকে চীনের, এমনও মানে খবর রয়েছে, সূত্রের খবর অনুযায়ী যে চীনের প্রতিনিধিরা সেখানে এসে ঘাঁটি বিমানবন্দর পরিদর্শন করে গেছে, সেখানে পাকিস্তান এবং চীনের বিমান নামার জন্য। হ্যাঁ, কিন্তু এটাও বলে রাখি, যদি আমেরিকা এখানে ঢুকে যায় এই অঞ্চলে, তা চীন কিন্তু ভারতের সাহায্য নেবে, কারণ আমেরিকা ভারত থেকে, চীন ভারত থেকে আমেরিকাকে বেশি ভয় পায়, কারণ আমেরিকা চীন সহজে কিছু কাবু করতে পারবে না, কারণ চীনের সবচেয়ে বড় মার্কেট আমেরিকা। কদিন আগে একটা শুল্ক যুদ্ধ হয়েছিল, চীন কিন্তু প্রচুর ধসে গেছে, প্রচুর লস হয়েছে। আমেরিকা যদিও পরে এটাকে তুলে নিয়েছে, ইন্ডিয়ার বিরুদ্ধে করেছিল। আমেরিকা ওপেনলি বলেছে ট্রাম্প যে আমার মার্কেট, আমার শক্তি, যে কোনো দেশকে আমি বাণিজ্য দিয়ে তাকে আমি কন্ট্রোল করতে পারবো। পরিষ্কার, ট্রাম্পের পরিষ্কার বক্তব্য, যে কোনো দেশের কাছে আমার রাষ্ট্রের যে মার্কেট, এইটা সবচেয়ে বড় তার কাছে টাকা ইনকাম করার সোর্স। আমি যদি সেই জায়গায় তাকে চেপে ধরি, সে এমনি চুপ করে যাবে। ট্রাম্প সোজাসুজি বলে দিয়েছে, কারো ভালো লাগুক চাই খারাপ লাগুক, এবং চীনের সাথে এটা করেছিল। ফলে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে এটা বলে রাখি, একটা মানে আমার প্রেডিকশন ব্যক্তিগতভাবে, এই মে মাসে 96 আওয়ার্স, 100 ঘন্টাও না, 7 থেকে 10, আমরা বলি আইসিইউতে 72 ঘন্টা দেখতে হয়, 72 ঘন্টা আইসিইউতে বলে ডাক্তাররা। পাকিস্তানের ভারতের যে একটা যুদ্ধ, তো বলবো না, যুদ্ধকে ঘোষণা করেনি, একটা যে লড়াই হয়েছে সেটা টিকেছে 96 আওয়ার্স। 96 ঘন্টার মধ্যে পাকিস্তান বুঝে গেছে কার সাথে লড়তে গেছিল। চীনি সাহায্য করুক আর আমেরিকাই করুক আর যাই করুক, বাংলাদেশ জানে ভারত পাকিস্তানকে সাহায্য করেছে 96 আওয়ার্সে, 100 ঘন্টাও লাগেনি। তা ভারতের শক্তি সম্পদ, এটাও একটা অন্যান্য দেশের, এখন এখানে এটাও কিন্তু অন্যান্য দেশের কিন্তু একটা চোখে লাগছে। এখানে যদি F-16 পড়ে যায়, সেটা আমেরিকার কিন্তু গর্বে আঘাত।
এখানে যদি আপনার HQ-9 যেটা নাকি খুব প্রচার করছিল, এটা মানে ব্রহ্মাস্ত্র কেন, এটা হাইপারসনিক মিসাইল আটকে যায়, দেখা গেল ভারত প্রথম রাউন্ডই ঘুরিয়ে দিয়েছে। তো চীনের যে এবং আমেরিকার যে অস্ত্র বাজার যেগুলো দিয়ে আমেরিকা ধরে, সেগুলিকে প্রথম দিনই ভারত ঘুরিয়ে দিয়েছে। সে কিভাবে ঘুরেছে বিস্তারিত আছে। তো এতে হয়েছে কি, এরা কি মনে মনে ক্ষুব্ধ হয়নি? এরাও মনে, ভারতে যে উঠে আসছে এই ব্যাপারটা, সব দিক দিয়ে উঠে আসছে, এইটাও কিন্তু এদের চোখের মধ্যে লাগছে যে ভারত এখন সবখানে একটা বাহবা পাচ্ছে। ভারতের যে শিল্প, সফটওয়্যার, বিশেষ করে স্পেস, সাইবার, সব ব্যাপার ভারত কিন্তু আগের মতো পিছিয়ে নেই। এইটাও কিন্তু যে বড় বড় দেশ একদিন পৃথিবীতে সবাই তার দিকে তাকিয়ে থাকতে হয়, আমরাই শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বে কিন্তু ঘা দিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র পাকিস্তান ভারত যুদ্ধ না, এটা আপনি এইভাবে দেখবেন, এইটা এই 96 ঘন্টার যে এফেক্ট আপনি দেখবেন গোটা পৃথিবীতে সবাই ভারতকে এখন কি চোখে দেখে। না, ভারতকে কি চোখে দেখে, কিন্তু প্রতিবেশী কি করছে, প্রতিবেশী ডিস্টার্ব করছে, প্রতিবেশী কি করছে, প্রতিবেশী বিরক্ত করছে। এবং বাংলাদেশ কি করবে? বাংলাদেশ সামরিক শক্তি দেখে গেছে, ভারতের দেখে নিয়েছে। এত যদি সন্দেহ থাকতো তাহলে এই 96 ঘন্টার পর আর সন্দেহ থাকার কথা নয়। বাংলাদেশের ফাইটার এয়ারক্রাফট 44টা, না, তার মধ্যে 30টা হলো F9, মানে 1970s আর 60s এর আছে, 8টা MiG-29, এর মধ্যে 4টা অচলে পড়ে আছে, এগুলো 1980s এর। এইগুলো নিয়ে কি করতে হবে নাকি? যেটা মোহাম্মদ ইউনূস বা ওরা যেটা করছে, এরা তো নিজেদের শক্তির উপর ভরসা করে এটা করছে না, ওদেরকে দিয়ে করানো হচ্ছে। সেটাই বলছিলাম আমি, যে কার সুরে বলছে, কে আসবে বাংলাদেশের পক্ষে, ওদেরকে বাংলাদেশও আছে দুপক্ষ। যে শেষ করতে পারিনি, মে মাসে পাকিস্তানের সঙ্গে ভারতের যে ঘটনা ঘটলো, পাকিস্তান বুঝে গেছে। আজকে মে মাসের 18 বা 19 তারিখ, 18 তারিখ বোধ হয়, আপনি দেখুন এই মে মাসের 30 পর্যন্ত কি হয়, 31 তো আছে, আরো তো 11-12 দিন আছে। আচ্ছা, কি অবস্থা দেখুন। এখন যে বাণিজ্য যুদ্ধ করেছে, কষ্টটা হয় কি জানেন তো, যারা ক্ষমতায় থাকে তারা তাদের যে চালায় প্রভু, তাদের খুশি করতে ব্যস্ত। আর এই যে তার জের, এই যে চলছে, এই জেরটা পড়বে কিন্তু সাধারণ মানুষের নাগরিক। প্রচুর লোক ভারতে ঢুকছে এখন, রাত্রেবেলা বর্ডার পেরিয়ে প্রচুর লোক ভারতে ঢোকার চেষ্টা করছে। পেটে খাবার না থাকলে আর সেটা 5 আগস্টের পর থেকে ব্যাপকভাবে চলছিল, সেটা আজও চলছে। দেশবাবু, আপনি কিছু বলছিলেন? আমি বলছিলাম যে যেটা মোহাম্মদ ইউনূস যেটা করছেন বা যারা করছেন, এরা আপনার নিজের শক্তিতে এরকম করে না, ওদেরকে মানে করতে বলছে, উনি করছেন। কারণ মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন যে উনার যে এই নাটকটা ভারত সরকার ধরে ফেলেছেন, এবং উনি যে ভারত বিরোধী বা ভারত বিদ্বেষী, এটা ওনার হাবে ভাবে বা এগুলোতে একদম পরিষ্কার বোঝা যায়। 4 দিন আগে চট্টগ্রামে উনি সেম মিস্টেক আবার করেছেন, যে নর্থ ইস্টকে নিয়ে আবার সেই কথাগুলো বলছেন, যেটা আমাদের বিদেশ দপ্তরের মুখপাত্র জয়সওয়ালজি উনি পরিষ্কার কিন্তু আগেও বলেছেন। তো উনি ওটা থেকে কর্ণপাত করেননি, যদি করতেন তাহলে 4 দিন আগে এটা বলতেন না। এখন বাংলাদেশ কেন এর অ্যাডভান্টেজ নিচ্ছে? বিগত দিনে যদি আপনি দেখুন, ভারতবর্ষে ইলিগেল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ কোটি কোটি, অনেকে বলে 5 কোটি, অনেকে বলে 6 কোটি। অ্যাকচুয়ালি এক্সাক্ট ফিগারটা কিভাবে বেরোলো সেটা আমার মানে খুব একটা বোধগম্য হয়নি। এতদিন ধরে এগুলো বেড়ে গেল, ভারত সরকার কি করছিল সেটা একটা প্রশ্ন। হাসিনা চলে গেলেন, এরা এলেন, ভারতবর্ষ অ্যাকচুয়ালি আমার মনে হয় যে বাংলাদেশের প্রতি একটু নরম মনোভাব নিয়েছিল, তার জন্য একটু দেখছিল, মাপছিল যে ওরা কত দূর যেতে পারে। এখন যে অ্যাকশন গুলো নিয়েছে, এগুলো অনেক আগে নিতে পারতেন, আরো আগে নেওয়া প্রয়োজন ছিল। হ্যাঁ, প্রয়োজন ছিল, কারণ উদ্বেগজনক ব্যাপার হচ্ছে যে আপনার রংপুরে যে লালমনিরহাটের যেখানে আপনার যে বিমান ঘাঁটি অ্যারোড্রোমটা বানাচ্ছে, একটা চাইনিজ কোম্পানি এটার বরাত পেয়েছে, সাব কন্ট্রাক্ট দিয়েছে পাকিস্তান। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছেটা কি? মানে দুটো দেশকে বিমান সেখানে ভারতের বিরোধী তাদেরকে এখানে যুক্ত করা হয়েছে। উনি বলতে চাইছেন যে ভারত থেকে 50 কিলোমিটার দূরে না, এইখানে পেয়েছে চীন, যে আবার পাকিস্তানের দুজন মিলে কাজ করছে। ইচ্ছে করে করছে এখানে একদম। এই চন্দ্রবাবু যেটা বললেন যে ইমিডিয়েটলি ভারতের আরো কিছু কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। কারণ কি জানেন তো, বৈশ্বিক আজকাল যে জিওপলিটিক্সে এগুলোর কিন্তু কোনো ছাড় নেই। তোমার দেশের যে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে হলে তোমার যেখানে যেতে হবে, আমেরিকা কিন্তু স্পেয়ার করে না।
অবশ্যই, এবং ভারতও স্পেয়ার করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বা প্রধানমন্ত্রী নিজের বার্তা দিয়েছেন। আপনার ভারত তো ইসলামাবাদ মানে ভারতের সীমান্ত থেকে প্রায় 200 কিলোমিটার দূরে কি অবস্থা করলো, এটা তো 50 কিলোমিটারও না। আজকে আমি একটা জায়গায় দেখছিলাম, বুঝতে পারছেন তো কি অবস্থা? ভারতবর্ষের কোনো একটা এয়ারফোর্স ঘাঁটির পাশে এই ঝুপড়ি, কোথা থেকে ওরা এলো, বেআইনি ঝুপড়ি, বেআইনি ঝুপড়ি কোথা থেকে এলো, মানে বেশি নয়, হয়তো 40-50 জন, কিন্তু কোথা থেকে এলো, কিভাবে বসলো, এগুলোর কোনো এখানে সন্ত্রাসবাদীদের স্লিপিং সেল থাকতে পারে, গুপ্তচর থাকতে পারে। সত্যি কথা, গুপ্তচর কিন্তু গরিব লোক তো, আপনি পয়সা যে কিছু করাতে পারেন। পেটের জন্য লোকে কিনা কি করে, শিক্ষা নেই, অতি গরিব, রাস্তায় এটা তো এখন মাফ করবেন, এখন তো এই যে পাকিস্তানের আইএসআইও বাংলাদেশে ঘাঁটি গাড়ছে বলে কিন্তু একাধিক অভিযোগ শোনা যাচ্ছে। তো এই উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে, মানে এখানে নিরাপত্তা কি, পাকিস্তান আর বাংলাদেশ জেল থেকে ভয়ঙ্কর জঙ্গিরা সব ছাড়া পেয়ে গেছে, চলে গেছে, সব ধরার চেষ্টা করেনি। এর মধ্যে খবর আছে 37 জনের মতো জঙ্গি নাকি ভারত হয়ে নেপাল চলে গেছে। এরা এখন নেপাল থেকে ভারতে বিভিন্ন জায়গায় টেরার অ্যাক্টিভিটি করার চেষ্টা করবে। মাঝখানে আমাদের যে নিরাপত্তা অজিত দোভাল কলকাতায় এসেছিল, এসে আবার চলে গেল, কারণ এগুলো তো সব গোপনে হয়, এগুলো তো প্রকাশ্যে বলে হবে না। পরে যেটা উনি বলছিলেন যে ধর্মান্ধতা কিন্তু আপনার একটা মানে বাণিজ্য যুদ্ধ হিসেবে ইউজ হয়। কাউকে যে বাণিজ্য ভাবে তাকে ডাউন করতে চাই, তাদের ভেতরে এমন কিছু করে রাখবো যাতে তারা শান্তিতে না থাকতে পারে। অর্থাৎ শান্তি থাকলেই আপনি বাণিজ্য করতে পারবেন, কারখানা চলবে, কিন্তু অশান্তি যদি লিখেই থাকে। আজকে কি অবস্থা দেখুন, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমাদের পেট্রোলিয়াম, তাই তো? পেট্রোল ছাড়া চলে না। যে দেশগুলিতে আমরা বলি মধ্যপ্রাচ্য পেট্রোলিয়াম আছে, কি অবস্থা? লিবিয়া শেষ, 10-12 গ্রুপ চালাচ্ছে। ইরাক কি অবস্থা? ইরান মারামারি করছে। সিরিয়া এও তেল, জর্ডান যারা ওইদিকে পেট্রো ডলার নিয়ে চলতো, ওদের তো তেল নাই জর্ডান বা সিরিয়াতে। ইয়েমেন, মানে যেখানে সবচেয়ে ভালো থাকার কথা, যাদের কিনা বলে লিকুইড গোল্ড, তরল সোনার উপর ভাসছে, সেই সব দেশ আজকে প্রচন্ড খারাপ যুদ্ধের অবস্থায় আছে। শান্তি যদি না থাকে, এবং মনে রাখবেন একটা কথা, পৃথিবীতে 52টা মুসলিম কান্ট্রি আছে ওআইসি, তার মধ্যে 20টা রাষ্ট্র হলো গিয়ে আপনার আরবি ভাষায় কথা বলে। আমি বলার চেষ্টা করি ভাষা আরবি একটা, রাষ্ট্র 20টা। আর ভারতে একটা রাষ্ট্র, 22টা রাজ্য। ভারতের জোটটা কোন জায়গায়? ভারতের জোটটা ভারতের সংস্কৃতি, শিক্ষা, এটা খেয়াল রাখবেন। ওআইসি অর্গানাইজ ইসলামিক স্টেট, এখানে 53টা রাষ্ট্র আছে, এর মধ্যে 22টা রাষ্ট্র প্রায় ওরা আরবি ওদের মাতৃভাষা, আরব। তা আরব এবং ইসলাম এক হওয়ার কথা ছিল, ওরা 22টা রাষ্ট্রে বিভক্ত। আর ভারতবর্ষ একটা রাষ্ট্র, যেখানে মোর দেন 22টা ভাষায় আমরা সংবিধানে আমাদের অধিকার দেওয়া আছে। তার মানে পার্থক্যটা আমি ওই জায়গায় বলছি যে ভারতের জোটটা কোন জায়গায়। না ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা বাংলাদেশে যদি বর্তমান যে পরিস্থিতি দেখি দেবাশিসবাবু, বাংলাদেশের একটা যে গণতন্ত্র সংকটের মুখে যে বাংলাদেশ, কারণ সেখানে যে সবচেয়ে প্রাচীনতম যে রাজনৈতিক দল তাকে ব্যান করা হয়েছে। কারা ব্যান করেছে? যাদেরকে সরকার বা সরকার হিসেবে সাধারণ নাগরিক নির্বাচনই করেনি, তারা অন্তর্বর্তী সরকার, তাদেরকে বসানো হয়েছে মাথার উপর। একটা ছাত্র আন্দোলনের নামে তাদের সেই আন্দোলনটাকে হাইজেক করে একটা অস্থিরতা সৃষ্টি করে দেশের মধ্যে একটা করা হয়েছে। এখন সেই কতটুকু যুক্তিযুক্ত সেই ব্যান করাটা? এবং শোনা যাচ্ছে দাবি, অনেকেই বলছেন, শেখ হাসিনার যারা সমর্থকরা বলছেন যে কিছুদিনের মধ্যেই শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবেন। এবং সেখানে কি দেখছেন ভারতের এই মুহূর্তে, ভারত যেভাবে অবস্থান নিয়েছে? যে দেবাশবাবু বলেছিলেন, ওরা আমরা সবাই জানি 5ই আগস্ট ওরা ক্ষমতা দখল করেছিল। এখন তো 5ই আগস্ট আসেনি, এখন মে মাস চলছে, জুন, জুলাই, আগস্ট, এখনো 2.5 মাস বাকি। অন্তর্বর্তী সরকার তো নির্বাচনের দিকে কোনোভাবেই আমি এটা বলছি না, এই 2.5 মাস যে আছে, আগস্ট পাচ্ছে, আগে একটা বছর টিকুক না, তারপরে আমরা দেখুন, আমার মনে হয় কি, অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা যিনি, উনি যদি খুব আন্তরিক হতেন, তাহলে এই যে বর্তমানের যে বাংলাদেশের যে অশান্ত পরিস্থিতি ছিল আর কি, বা এখন যেটা আছে, সেটাকে অন্যভাবে ট্যাকেল করতে, এবং প্রতিবেশী দেশগুলোর সাথে ঠিক আছে যা হয়েছে হয়েছে, আমার দেশের খাদ্য বস্ত্র অনেক কিছু তোমার উপরে নির্ভরশীল, ইভেন ডিম, পেঁয়াজ, আলু, অনেক চাল পর্যন্ত। আমার দেশের লোকগুলো যাতে, মানে আমাদের তো অনেক ডিসক্রিপেন্সি ছিল। আমি একজন শিক্ষিত ব্যক্তি, নোবেল প্রাইজ আমি পেয়েছি, আমার চিন্তা ভাবনাগুলো অন্যরকম হবে।
আমি প্রতিবেশীর সাথে ভালো ইয়ে করে আমার জনগণকে ভালো রাখবো। উনি সেই পথে হাঁটলেন না, উনি উল্টো পাল্টা করতে শুরু করলেন একদম প্রথম থেকে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কথাবার্তা বললেন, এবং সেটা আমরা ট্রান্সশিপমেন্ট যখন বন্ধ করে দিয়েছিল, ভারত তো অনেক অ্যাক্সেস দিয়েছিল বাংলাদেশকে, আমরা অনেকে জানি যে বাংলাদেশ আমাদেরকে অ্যাক্সেস দেয়, কারণ কি আমাদের পালাটানার ওই টারবাইন ফারবাইন বাংলাদেশের উপর দিয়ে এসেছিল, আমরা কি অ্যাক্সেসটা দিয়েছি এখন আমরা বুঝতে পারছি। সবচেয়ে বড় তো বাংলাদেশের জন্ম হয়েছে ভারতের জন্য। এক্স্যাক্টলি। এবার ভারতবর্ষ কি করেছে, ভারতবর্ষ এই 14ই ডিসেম্বর যেটা বাংলাদেশের পাকিস্তান পরাজিত হলো, চুক্তি করলো, 14 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, ভারতের মিলিটারি 14ই ডিসেম্বর যেটা বাংলাদেশ যেদিন মানে স্বাধীন হলো, মানে পাকিস্তানের যে নিয়াজি উনি যেদিন সারেন্ডার করলেন 14ই ডিসেম্বর, ওই দিন ভারতের মিলিটারিরা বিজয় দিবস পালন করে বাংলাদেশের এই জায়গাটা। এবং আমি একটা কথা আরেকবারও বলেছিলাম, যখন ইউনাইটেড নেশনসে আবেদন করেছিল নতুন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, মিনিমাম তিনটা রাষ্ট্রের সাপোর্ট লাগে, কোন মুসলিম কান্ট্রি দেয়নি, বিরোধিতা করেছিল সব, চীন বিরোধিতা করেছিল, আমেরিকা বিরোধিতা করেছিল। আজকে বাংলাদেশের লোক যদি বলে সে তিনটি রাষ্ট্র কি, সোভিয়েত ইউনিয়ন, ভারত এবং ইসরায়েল, যারা উঠতে পড়তে গালাগাল দেয়, সমস্যাটা এই জায়গাটা, তিনটে রাষ্ট্র জোরে ওরা, সমস্যাটা তো এই জায়গাটাতে যারা স্বাধীনতা চায়নি সেদিন তাদের হাতে এই মুহূর্তে কিন্তু ক্ষমতাটা রয়েছে, সেটাই বুঝতে হবে। কারণ সেটা তারা জানে যে কাদের জন্য স্বাধীন হয়েছিল, এবং যাদের জন্য স্বাধীন হয়েছিল তারাই এখন তাদের সবচেয়ে বড় শত্রু। দেখুন, কারণ সেদিন বাংলাদেশের জন্যই, মানে ভারতের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবং তাদের হাতে ক্ষমতা এখন। দেখুন আমি একটু বলছি, ছাত্র আন্দোলনের নামে কি হয়েছে, প্রহসন হয়েছে না কি হয়েছে, এবং কারা হাইজ্যাক করেছে আমাদের কাছে পরিষ্কার। যাদের কাছে এখন ক্ষমতা আছে, আমি বলবো না বিশেষ মানে কোন শিবিরের নাম বলবো না, যাদের কাছে ক্ষমতা আছে তারা অকৃতজ্ঞ। ভারতের কি অবদান তাদের মুক্ত যুদ্ধে, সেটা ওরা মানে না। কারণ এই যুদ্ধে কতদিন হয়েছিল, 7 দিন বা 8 দিন এরকম হয় না, 13 দিন এরকম একটা কিছু হয়েছিল। এই যুদ্ধে ভারতের কিন্তু অর্থনীতির খুব বিরূপ প্রভাব পড়েছিল এই যুদ্ধের ফলে। প্রচুর সমরাস্ত্র নষ্ট হয়েছিল, ধ্বংস হয়েছিল, তার উপরে প্রায় 3,500 মতো ভারতের বীর জওয়ানরা শহীদ প্রাপ্ত হয়েছিল। এত সবের পরেও যদি ওরা ওই জিনিসটা মানে এই যে এই শিবিরের লোকগুলো, অনেকে, মানে সবাইকে আমি এটা বলবো না, বাংলাদেশের অনেকেই এই এটাকে স্মরণ করে। বর্তমানে যাদের হাতে ক্ষমতা রয়েছে, সাধারণ নাগরিকের কথা তো আমরা অবশ্যই এখানে আলোচনায় আনছি না বাংলাদেশে, তো এদের হচ্ছে যে ক্ষমতায় থাকতে হবে। এবার ক্ষমতায় থাকতে হলে কি হবে, চীনের সাথে মিলিজুলি করে ক্ষমতায় থাকতে। মোহাম্মদ ইউনূসের যদি সেরকম সদ ইচ্ছা থাকতো, এই সংস্কারের নামে এতদিন সময় নিতেন না। আগেও তত্ত্বাবধায়ক সরকার ছিল, এরশাদের পরেও ছিল, কিন্তু এখন জনগণের বিশ্বাস ও ভরসা হারাচ্ছেন ধীরে ধীরে ইউনূস বলে মনে করছেন? অবশ্যই। আপনার যদি শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, খাবারের ঘাটতি হয়, জিনিসের দাম বাড়ে, আমার হাতে কাজ থাকবে না, তারও সবচেয়ে বড় কথা বাড়ি থেকে বেরিয়ে ফিরবো কিনা, চুরি ডাকাতি রাহাজানি, অর্থাৎ শান্তির কোনো। আবার বাংলাদেশে আমরা আন্দোলন দেখতে পাচ্ছি, আবার আন্দোলন শুরু গেছে। মাহবুবুর রহমান মাথায় বোতল পড়েছে, ওই দিন দেখা জলের বোতল পড়লো জগন্নাথ বিশ্ব যাওয়ার পর, চোখের সামনে দেখতে পেলাম এটা। কালকে না পরশু দেখলাম মিলিটারিরা ঢাকার অনেকগুলি গুরুত্বপূর্ণ অংশে শোভাযাত্রা জমায়েত নিষিদ্ধ করেছে। মানে ওরা মানে অনুমান করেছে কিছু একটা শোভাযাত্রার নামে কোন একটা সহিংস ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে, নিষেধাজ্ঞা জারি করেছে। এবং যেটা পত্রিকাতে আসছে, এটা সরাসরি আসে না, বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে গন্ডগোল হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে খুব গন্ডগোল হচ্ছে, যে এখন বর্তমান যে দেশ চলছে তাদের সাথে তাদের সেনাবাহিনীর অনেক জায়গাতে অমিল, সংঘাত হচ্ছে, রাষ্ট্রপতির সাথে বর্তমান যারা চালাচ্ছেন তাদের সংঘাত হচ্ছে। বাংলাদেশ সরকার একইভাবে চলছে। আমি একটা কথা বলবো, এগুলো তো একটা আছে, ঠিক আছে, সরকার বা এগুলো আনুষঙ্গিক বিষয়গুলো আছে। গত 20 বছরে কিন্তু একটা জিনিস আপনারা মানে এটাকে ওই যে ব্যাপারটাকে আপনাদের ভাবতে হবে, যে ধীরে ধীরে ভারত বাংলাদেশের মধ্যে এমন একটা এই যে উগ্র মৌলবাদী ব্যাপারটা কিন্তু মানে প্রচন্ডভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। যেহেতু বন্ধু সরকার ছিল, তো আমরা এই ব্যাপারগুলোকে খুব একটা বেশি গুরুত্ব দেয় নয়তো বাংলাদেশ ভাবি কি করে যে বাংলাদেশের এই শ্রেণীর লোকদেরই হচ্ছে ভারত এমন কি, ভারতকে এই করে দেবো সেই করে দেবো, এই ধরনের কথাবার্তাগুলো। আমরা কি পারি আমেরিকার সম্বন্ধে এরকম কথা বলতে, বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে? আমরা বলি না। তো ভারতবর্ষের সাধারণ নাগরিকরাও কিন্তু এভাবে বলে না। কারণ কি ওই চন্দ্রবাবু যেটা বললেন, এটার একটা কারণ হচ্ছে সে শিক্ষার অভাব।
আপনি দেখবেন যে ইন্ডিয়া বাংলাদেশের একটা খেলা বা ইন্ডিয়া পাকিস্তানের খেলা বা ইন্ডিয়া কারোর সাথে খেলছে, প্রচন্ডভাবে ভারত বিরোধী একটা বিদ্বেষ একটা মানে এটা কিন্তু গত 15-16 বছর বা 20 বছরে সেটা ছিল, সেটা অতটা কিন্তু প্রকাশ্যে আসেনি যতটা কিন্তু 5ই আগস্ট 2024-এর পর যেভাবে যেটা সামাজিক মাধ্যমে বা বিভিন্ন ভাবে প্রকাশ্যে এসেছে। কিন্তু ভারত কিন্তু একটা জিনিস, যে ভারত কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু অনেকটা ওভারলুকই করে গেছিল, কিন্তু যখন এখন প্রধান উপদেষ্টা যখন এইভাবে উস্কানিমূলক বক্তব্য রাখতে শুরু করলেন বা ওনার কার্যকলাপে যখন ভারত বিরোধী একটা জিগির যখন ধরা পড়ছিল, তখন কিন্তু ধীরে ধীরে ভারত কিন্তু স্টেপ নিতে শুরু করলো। এখন অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসছে, একদম জাস্ট 2 মিনিট সময় আছে, 1 মিনিট সময়। ভারতের এই মুহূর্তে, বাংলাদেশকে নিয়ে ভারতের এই মুহূর্তে কি অবস্থান নেওয়া উচিত বলে মনে করেন? ভারত যেভাবে এগোচ্ছে, বাংলাদেশের বোঝা উচিত ভারত এটা পছন্দ করছে না, তার কাজ দিয়ে বুঝিয়ে দিচ্ছে। এরপর যদি এটা ওরা না বোঝে ভবিষ্যতে, তাহলে বাংলাদেশের সাথে মানে পরিস্থিতি খুব সুখদায়ক হবে না। বাংলাদেশে যারা চালাচ্ছেন তারা কিন্তু খুব সুখদায়ক অবস্থায় থাকবেন না। ওকে, ব্যাস এটাই বক্তব্য। আমি বলবো ভারত কিছুটা দেরি করে ফেলেছে। বর্তমান পরিস্থিতির নিরিখে আমি বলবো ভারত সরকারকে আরো কঠোর অবস্থান নিতে হবে। তবে কারণ প্রতিবেশী দেশে যদি এরকম ভারত বিরোধী কথাবার্তা, উগ্রমূল্যক কাজকর্ম, আইএসআই এর ঘাঁটি গাড়ছে, এগুলো ভারত কিন্তু নির্লিপ্ত থাকতে পারে না। তো তাকে কিভাবে ডিফেন্ড করতে হবে, আরো বেশি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেটা মিলিটারি হোক, ইকোনমিক্যালি হোক বা অন্য কোনো পন্থাই হোক। ঠিক, ভারতকে এই মুহূর্তে খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে বাংলাদেশের নানান কার্যকলাপ এবং বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশ বাইরে যা যা করছে বা করতে চাইছে বা যা করার ইঙ্গিত দিচ্ছে ভারতবর্ষকে, সেটাকে আরো গুরুত্ব সহকারে ভারতকে দেখতে হবে এবং যা যা পদক্ষেপ নেওয়ার তা অবশ্যই নিতে হবে, আগে থেকে সতর্ক থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ অজিত বাবু আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শকরা, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যে নিজেদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তা খোদ সে দেশের মানুষের কথা থেকেই বোঝা যায়। তাই কথা হচ্ছে, ইউনূস সাহেব কার আদেশ পালন করছেন? দেশটির গণতন্ত্র গলা টিপে প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করায় ভারতের মতো বহু গণতান্ত্রিক রাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশ ভুল পথে পরিচালিত হচ্ছে। গণতন্ত্রের ভবিষ্যৎ নিশ্চিত করতে তাই সে দেশের জনগণকেই কিন্তু এগিয়ে আসতে হবে। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে ভারত কি অবস্থান নেয়, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।